এটা ভাঙবে এই বোর্ড, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদি না ভাঙার হতো তাহলে এই তদন্ত বা এইসব কিছু হতো না। আবার অ্যাডজাস্ট করার যদি হতো তাহলেও এই তদন্তর এত বিশদ করার প্রয়োজন পড়তো না। এখন অনেকেই হয়তো ভাবছেন যে 7 জনকে সরিয়ে দিলে তো ডিভিশনে যে অন্যায়গুলি হয়েছে সেই ডিভিশনের অন্যায়গুলি কী করবে? আপনি ইচ্ছামতো যা অপরিচিত লোক যাদেরকে আপনি কাউন্সিলর বানিয়ে এবং পরিচালক বানিয়ে নিয়ে এসেছেন তারা তো আসলে এই জায়গায় ক্রিকেটের লোক না, স্পোর্টসের লোকও ছিল না, তাদেরকে আপনি নিয়ে আসছেন। তাদের ব্যাপার তো ওই যে যারা পৌর খাওয়া সংগঠক তাদেরকে আপনি বঞ্চিত করেছেন, সেটা অন্যায় হয়েছে না? তো সেই অন্যায়গুলোর প্রতিকার তো পেতে হবে তাদেরকে। এবং এম নাজমুল ইসলাম যিনি দাবি করেন যে তিনি স্বচ্ছতা এত কোটি টাকা বাঁচান, তিনি সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে টাকা বাঁচানোর মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো $35 বিলিয়ন আপনার রিজার্ভ রেখে যাওয়া দরকার নাই। সমস্ত কিছু ঋণ শোধ করে তারপরে যদি আপনি করতেন যে হ্যাঁ ঠিক আছে 35 বিলিয়ন রিজার্ভ রেখেছে তাহলে ঠিক ছিল। আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করেন নাই, কোনো কিছু করেননি, সেই একই রকম। আপনি পাম্প নষ্ট হয়ে গেছে, ক্রিকেট মাঠ শেষ হয়ে যাচ্ছে, সেই পাম্প আপনি লাগাতে দেবেন না, এত টাকা কেন খরচ হবে? আপনার সেই রকম সংগঠক দরকার নেই। তিনি তার একটা ব্যাখ্যা দিয়েছেন যে এত টাকা না খরচ করেও সেটি করা যায়। কিভাবে করা যায়? আপনি কি বিশেষজ্ঞ? আপনি তো বিশেষজ্ঞ না, বিশেষজ্ঞরাই কেবলমাত্র বলতে পারবে কত টাকা এখানে ইনভেস্ট করতে হবে, কোনটা করলে বেটার হবে। আপনি বিশেষজ্ঞ না হয়ে যখন আপনি মানে হয় কি কাঠমিস্ত্রি যদি দেওয়া হয় আর নাপিতকে যদি ফোড়া কাটতে দেওয়া হয় তাহলে নাপিত শুধুমাত্র ওই খুর দিয়ে পোজ দিয়ে কেটে দেবে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংগঠকদের অবস্থা হয়ে গেছে সেরকম। আমিনুল ইসলাম বুলবুলের 7 জনের কোরাম আছে, সবাই জানি আমরা, এটা ওপেন সিক্রেট। তো এই যে বিষয়গুলো আমাদের শত্রু না, এইগুলি সেই 7 জনের কোরামটা কি আমাকে একটু এটা নিয়ে আমাদের এক পরিচালক গতকাল যিনি পদত্যাগী একজন পরিচালক আমাদেরকে ইন্টারভিউতে বলেছেন যে বিসিবিতে একটা কোরাম আছে, স্বজনপ্রীতি চলছে, এই ধরনের নানা অভিযোগ তিনি করেছেন। আমি একটু কোরামটা সম্পর্কে জানতে চাই, একটু ছোট্ট করে আমাকে বলবেন যে কোরামে তো আমরা জানি যে কে আছে, 3 জন ক্রিকেটার। আপনার যদি 3 জন, কোরামের মধ্যে ফারুক ভাই নাই, ফারুক ভাই আবার আর এক দলের। এখানে যদি আপনি হ্যাঁ এই আপনার পাইলটের কথা চিন্তা করেন, রাজ্জাক আছে, তার সাথে যদি আপনি চিন্তা করেন আপনার যে আসিফ আকবরের কথা বলেন, তারপরে এম নাজমুল ইসলাম, তার সঙ্গে সাখাওয়াত সাহেব আছেন, এরকম বেশ কয়েকজন রয়েছেন যারা হচ্ছে যে এই কমিটির ওনার 7 জনের একটা কোরাম, যান অনেক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তারা প্রভাবিত করেন এবং ওখানে ভেতরে অনেক রকমের ঘটনা ঘটে থাকে। তো সেইগুলি আসলে কখনো স্বাস্থ্যকর না। আপনি যেটা বললেন যে এখানে ওনারা কতটুকু সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করতে এসেছিলেন, সৎ উদ্দেশ্যের অনেক কিছু মানে হয় সবাইকে শত্রু বানানো আর একবেলাও স্বস্তিতে থাকতে দেয় নাই। দিস ইজ টোটালি রং। বিকজ অফ আপনি যখন কুমন্তব্য করবেন, একজনকে গালি দিবেন, তখন আরেকজন আপনাকে ওই পাল্টা প্রতিবাদ ফিডব্যাক দিবে। বাংলাদেশের ক্রিকেট অন্ধকারের দিকে যাবে, যেটা হচ্ছে আমরা এক সময় দেখেছি আমাদের ফুটবল কিন্তু এশিয়ান লেভেলে ছিল, সেই ফুটবল নামতে এখন দক্ষিণ এশিয়ার তলানিতে। তার মানে হচ্ছে আমরা এক সময় কিন্তু ভুটানের কাছেও হেরেছি। তো সেই রেকর্ডগুলো নিষিদ্ধও ছিলাম। তো এই যে এরকম যদি হতে থাকে আমাদের ক্রিকেটের অবস্থাও কিন্তু ওই সেই তলানির দিকেই যাবে। একটা জায়গা যদি দেখেন আমাদের ট্রানজ্যাকশন পিরিয়ড এমনি পার করছি আমরা, সেই সময় তার কোন ক্রিকেটে, সেটা হচ্ছে ওয়ানডে ক্রিকেট, লিস্টে ক্রিকেট যেটা, সেই ট্রানজ্যাকশন পিরিয়ড বলতে আমরা ওয়ানডে ক্রিকেটে আমরা সবচেয়ে ভালো দল ছিলাম আন্তর্জাতিকভাবে। সেই জায়গায় আমরা ব্যর্থ হয়েছি গত 2 বছরে। সেই 2 বছরের ব্যর্থতার থেকে যদি আমরা কিছু ঘুরে দাঁড়ানোর একটা চমৎকার সুযোগ ছিল, আমরা দ্রুত সমস্ত লিগগুলি করা, ওয়ানডে টুর্নামেন্ট বাড়িয়ে দেওয়া, ছেলেদেরকে বিভিন্ন জায়গায় খেলতে পাঠানো, প্রয়োজন বোধে বিদেশে এই লিস্টে ক্রিকেট খেলার সুযোগ করে দেয়। কিন্তু সেই সব জায়গায় না থেকে আমাদের সমস্ত কর্মকর্তারা যারা রয়েছেন চেয়ার টানাটানি নিয়ে, এবং সাবেক ক্রিকেটার যারা রয়েছেন সেম থিং একেবারে, তারাও কিন্তু চেয়ার দখলের জন্যই এসেছেন। ক্রিকেটের উন্নয়নে যদি কেউ বলে যে আমি উন্নয়ন করতে আসছি, আমি বলবো যে আপনি কখনোই যখন করেন নাই আগে যখন কখনোই কোনো সংগঠক বা জেলা পর্যায়ে বা ডিভিশন পর্যায়ে কখনোই ক্রিকেট নিয়ে কাজ করেননি, তার মানে হচ্ছে আপনি কখনোই ক্রিকেটের উন্নয়নের জন্য আসেননি। আপনি প্রথম জীবনে করেছেন সেটা হচ্ছে আপনার উপার্জনের জন্য, নেম অ্যান্ড ফেমের জন্য, জাতীয় কালার লাগানোর জন্য। এখন আপনি আসছেন চেয়ার থেকে সুনাম কামানোর জন্য। এই নির্বাচিত কমিটি আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদরা যদি মোহামেডান ক্লাব, আবাহনী ক্লাব, প্রত্যেকটা ক্লাবে যায় বলতো ভাই আসো আমরা একসঙ্গে বসি, তারপরে যদি যা বলবা তারপরে যদি সমাধান করতে আমরা সমাধান করে নেব, সেটা করেনি। যার ফলে আজকে ক্রিকেট যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, এবং ক্রিকেটাররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কারণ হচ্ছে যে ক্রিকেট তখনই টিকে থাকবে যখন হলো ক্রিকেটাররা স্বচ্ছন্দে থাকবে এবং তার পরিবার নিশ্চিত থাকবে, তার আর্থিক নিরাপত্তা থাকবে। অর্থাৎ এই ফোকাসটা থেকে আপনি তাকে সরিয়ে দিয়েছেন, তাকে বঞ্চিত করেছেন। আয় নাই, রোজগার নাই। আপনি এই যে এখানে মেয়েদের একটা ফার্স্ট ডিভিশন টুর্নামেন্ট করতে যাচ্ছেন, লিগ করতে যাচ্ছেন, সেখানে 30,000 টাকা থাকবে মাত্র পারিশ্রমিক। একটা মেয়ে 30,000 টাকা দিয়ে একটা ব্যাট কেনা যায় না। একটা ব্যাট কিনতে হলে লাগে 50-60 হাজার টাকা বা 1.5 লাখ, 1 লাখ, 1.5 লাখ টাকা। সেখানে 30,000 টাকা আপনি তাকে সম্মানী দেবেন। ধিক্কার। আপনার যদি এখানে আবার চিন্তা করেন এই যে ছেলেদের ক্রিকেটে আপনি 1 লাখ টাকা দেবেন, ওই ছেলে তো ব্যাট বল কিনবে নাকি বা আপনার ট্রেনিং করবে না, খাওয়া দাওয়া করবে না, তার পরিবার চালাবে। তার মানে আপনি ক্রিকেটটাকে শেষ করে দিচ্ছেন।